খুব রুট লেভেল থেকে যদি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, আমরা যেরকম ধরো বিষয় ভিত্তিক অ্যাকাউন্টিং এখন দেখি যে অ্যাকাউন্টিং একটা ভিন্ন একটা সাবজেক্ট হিসেবে পড়তেছি, কমার্স ফ্যাকাল্টি বা ব্যবসায় শিক্ষা শাখার একটা আলাদা বিষয় হিসেবে পড়তেছে। আসলে কিন্তু আমরা যদি বিষয় ভিত্তিক যে বিষয়টা বলি সেটা হলো, এটা কখনোই কিন্তু এই যে কমার্স ফ্যাকাল্টি বা এটা আলাদা ছিল না 50-এর দশকে কিংবা 60-এর দশক পর্যন্ত। আমাদের দেশে অবশ্য আরো পরে আসছে, 60-এর দশক পর্যন্ত কিন্তু এটা অ্যাকাউন্টিংটা ছিল আন্ডার ইকোনমিক্স, যে অর্থনীতির ভিতরে একটি বিষয় হিসেবে এটাকে পড়ানো হইতো। পরে যাই হোক অ্যাকাউন্টিং এর মানে বিপ্লব ঘটায়। আসলে সহজ কথা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর প্রয়োজন এবং বিপ্লব ঘটায় কিন্তু আজকের এই যে অ্যাকাউন্টিং এর যে মানে জয় জয়কার, সহজ কথা যদি বলি, যে স্পেশালি জয় জয়কার হয় কখন, যখন জব মার্কেটে সেটা ডিমান্ড সৃষ্টি করে। এই ডিমান্ড সৃষ্টির ফলেই কিন্তু আজকে এই অ্যাকাউন্টিং একটা আলাদা বিষয় হিসাবে কিন্তু আমাদের সামনে উপস্থাপিত, কিংবা আমরা ধরো সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু পূর্বের ইতিহাস কিন্তু ভিন্ন, যে অর্থনীতির মধ্যে থেকে এই বিষয়টাকে করা হতো। তো যাই হোক, এটা তোমাদের শুধু বিষয় ভিত্তিকটা বললাম আমি একটু, যে আজকে যে এই যে হিসাব বিজ্ঞানের যে বৈপ্লবিক যে পরিবর্তনগুলো আমরা দেখি বা স্বীকৃতি যে দেখি, সেইটার ক্রমধারাতেই কিন্তু এই অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্ট বা ক্রমবিকাশটা কিন্তু হয়েছে। আর মূলত তোমরা যদি দেখো, যেহেতু এটা আমি অ্যাকাউন্টিং ওই ইতিহাসটা কিন্তু আমি আলোচনা করতেছি না, যে যে এখান থেকে তোমার সেই পাহাড়ের গুহায় দাগ কাটতো, হিসাব মানুষ কিভাবে করতো, ওই অংশটা কিন্তু আমি আলোচনা করতেছি না। যেমন ধরো এখানে আমি স্টেপ গুলো যদি শুধু তোমাদের একটু বলে যাই, তোমরা বইগুলা খুললেই দেখবা যে বিস্তারিত কর্মকাণ্ড গুলা উল্লেখ করা আছে। সেটা হলো ঐতিহাসিক যুগ, প্রাচীন ঐতিহাসিক যুগ, এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও। আমি আসলে ওই বিষয়টা খুব একটা ফোকাস করতে চাইতেছি না, আমি জাস্ট ক্রমবিকাশের ওই মূল ধাপগুলা বলে যাচ্ছি। আর লুকা পেসিলিওর যদি ইতিহাস যদি বলি, যে 1494 খ্রিস্টাব্দের পূর্বে কি অ্যাকাউন্টিং ছিল না? এই হিসাবের বয়স মাত্র এত কম, যেখানে মানব সভ্যতা যদি হয়ে থাকে যে 5000 বছর আগেরও যদি মানব সভ্যতা যদি খুঁজে পাওয়া যায়, তখন কি মানুষ কি ব্যবসা করতো না? তখন কি মানুষের মধ্যে এই প্রচলন কি ছিল না? দেখবা প্রাচীন কিছু মুদ্রা আছে, বা আমরা আরেকটা পদ্ধতি জানি বার্টার সিস্টেম, যেটাকে বিনিময় প্রথা বলা হয়। তার মানে মানুষের কিন্তু আদান প্রদান কিন্তু কালে কালে ঘটে আসছে, যুগে যুগে ঘটে আসছে। কিন্তু এই ক্রম বিকাশটা এই যে অ্যাকাউন্টিং এর যে আমরা যাকে বলতেছি যে লুকা পেসিলি হচ্ছে ফাদার অফ দ্য অ্যাকাউন্টিং, ফাদার অফ দ্য অ্যাকাউন্টিং হওয়ার কারণ হচ্ছে যে উনি হচ্ছে ডেবিট এবং ক্রেডিটটাকে বিশ্লেষণ করছেন, উনি প্রথম পুস্তক আকারে সেটাই প্রকাশ পাইছে। কিন্তু তার আগেও কিন্তু হিসাব ছিল। তো এই কারণে দেখবা যে যখন বইগুলা যখন পড়ি, তখন আমরা দেখি যে প্রাগৈতিহাসিক যুগ, এগুলা খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। আমাদের অনেক শিক্ষার্থী ধরো পড়াইতে যাওয়া, মানে এই যে পড়ানোর একটা সুবিধা হলো বা ক্লাস নেওয়ার একটা সুবিধা হলো যে তোমাদের সাথে ইন্টারাকশন হয়। তো সেটা হলো যে এই খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এর পার্থক্য তো আমার অনেক শিক্ষার্থী জানে না, আবার অনেকে তোমরা জানো। আচ্ছা, কয়জন জানো একটু টিক মার্ক ব্যবহার করো তো, টিক মার্ক, হ্যান্ড রেজ করবা না, দেখি কয়জন তোমরা জানো খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এই বিষয় সম্পর্কে কয়জন জানো? টিক মার্ক ব্যবহার করো। একজনও পাই নাই, কেউ টিক মার্ক ব্যবহার করতে পারতেছে না।
স্যার আপনাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি একটু পরে কথা বলতেছি। তোমাদের বলছি যে দেখো টিক মার্ক খুঁজে পাও কিনা। এখন তো কারো কথা শুনবো না। হ্যাঁ, মৃত্যুঞ্জয় পাল টিক মার্কটা ব্যবহার করছে, এখন অনেকেই করতে পারতেছো। আচ্ছা, টিক মার্ক আরেকটা আছে, আমি নেক্সট টাইম আমার এই ইয়েতে আসলে আসে নাই। হ্যাঁ, যে কারণে তোমরা আসলে ওই টিক মার্কটা দিতে পারো না। এই যে হ্যান্ড রেজিস্টার যেখানে থাকে এর কাছেই ওই যে হাততালি দিচ্ছে যে ওখানেই এই চিহ্নগুলা থাকে। হুম। হ্যাঁ, নাই, রাইট। হ্যাঁ, এটা নাই। এটা আমি নেক্সট টাইম তোমাদের যে যে ক্লাসটা আমি নিব সেখানে থাকবে। আরো অনেক অপশন থাকবে ওইটার মধ্যে, অসুবিধা নাই। তো যাই হোক, ওই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, মাত্র কয়েকজন জানো তোমরা এখানে একটা জিনিস জানিয়ে রাখো যে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব, ছোট্ট একটা বিষয় খালি বলে যায়। একটা খ্রিস্টের জন্ম, খ্রিস্টের জন্মের আগের যে সময়গুলা সেগুলাকে খ্রিস্টপূর্ব হিসেবে গণনা করা হয়। তাহলে খ্রিস্টকে যিশু খ্রিস্ট, অর্থাৎ আমরা মুসলিম যারা তারা আমরা বলি যে হযরত ঈসা আলাইহিসসালাম, এই ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বের যে সময়টা সেটাকে গণনা করা হয় খ্রিস্ট পূর্ব। আর খ্রিস্টের জন্মের পরে যেটা সেটা হলো খ্রিস্টাব্দ, অর্থাৎ এখন খ্রিস্টাব্দ চলতেছে। অর্থাৎ এখন থেকে আমরা যদি বলি যে 2021 সাল, তার মানে এই 2021 সাল পূর্বে খ্রিস্টের জন্ম হয়েছিল। খ্রিস্টের জন্ম থেকেই এই সালটা গণনা শুরু। তো যাই হোক, এই জন্য যখন ইতিহাসটা পড়বা তোমরা তোমরা আসলে জানার জন্য, অনেক কিছু কিন্তু জানার জন্য পড়বো। যে আমরা জানি না এটা কোনো দোষ না, কিন্তু এই যে জানতে না চাওয়াটা হচ্ছে একটা অপরাধ। যে কোনোদিন জানলামও না, কেউ বললেও না, আর আমরা শিখতেও চাইলাম না, এই শিখতে না চাওয়াটা হলো অপরাধ। জানার সুযোগ ছিল না সেটা ভিন্ন কথা। আমার শিক্ষার্থীরা কোনোদিন প্রশ্ন তোমরা আমাকে করলা না, দেখো এখন কিন্তু তোমাদের প্রশ্ন করার একটা সহজ সুযোগ আছে, সেটা হলো চ্যাট বক্সে লেখা দিলে বা হ্যান্ড রেজ করলে কিন্তু আমি উত্তর দিব। তোমার কাছে যদি কখনো কিছু মনে হয় যে এটা প্রাসঙ্গিক, এখন অনেক অ্যাডাল্ট কিন্তু তোমরা পড়তে মানে এই অনার্স শেষ হয়ে যাবে। আর যদি রেগুলার মানে কোভিড না থাকতো তাহলে কিন্তু তোমরা অলরেডি পড়তে শেষ করে ফেলতাম, হয়তো এই সময় তোমরা ভাইবা দিয়ে ফেলতাম। তো যাই হোক, এই তোমরা কোনো কিছু যদি না জানো সেটা জানার চেষ্টা করবা। এটা জানার চেষ্টা করাটা হচ্ছে প্রশংসনীয়, অতএব তোমরা প্রশংসা কুড়াইবা। আর অজ্ঞতাটা হচ্ছে অন্ধকারের সামিল, অন্ধকারে থাইকো না, এটাই হচ্ছে আমার তোমাদের প্রতি ছোট্ট একটা নির্দেশ। তো যাই হোক, এই যে যুগগুলা বলতেছিলাম যে প্রাগৈতিহাসিক যুগ, সেটা খ্রিস্টপূর্ব 5000 সালে কিন্তু বা পূর্ববর্তী সময়ে কিন্তু এই অ্যাকাউন্টিং কিন্তু ছিল, তখনও হিসাব করা হতো। এরপরে দেখবা আছে যে প্রাচীন যুগ বা উন্মেষ পর্ব, এরকম হয়তো কোনো শব্দ তোমরা পাইতে পারো। তারপরে দেখবা লেখা আছে যে
দ্বিতীয় যুগ বা বিস্তার পর্ব, আমি এগুলা নিয়ে কিন্তু কথা বলতেছি না আগে, জাস্ট খালি ওই মানে ধাপগুলা খালি একটু বলে যাচ্ছি আমি। মূলত এই তৃতীয় ধাপ থেকে, অর্থাৎ খ্রিস্টের জন্মের পরে থেকে এই সময়টাতেই কিন্তু অ্যাকাউন্টিং আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে, এবং এই সময়ে কিন্তু ওই যে লুকা পেসিলিও 1494 অর্থাৎ 3 নাম্বার ধাপে এসে কিন্তু লুকা পেসিলিও ওই যে উনি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করেন এবং অ্যাকাউন্টিং এর সেই ক্রমবিবর্তনে মানে উনি ফাদার অফ দ্য অ্যাকাউন্টিং এর হওয়ার মতন একটা দৃষ্টান্ত স্থাপন করেন। এরপরে আস্তে আস্তে আমরা দেখতেছি যে এই যে প্রাক বিশ্লেষণ বা তৃতীয় যুগ আমাদের বলা হয়েছে অনেক সময়, এটা ধরা হয় 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ 1757 সালে তোমরা জানো যে ফরাসি বিপ্লব কিংবা রেনেসা বা এরকম শব্দ তোমরা হয়তো শুনে থাকবা। ওই বিপ্লবের প্রেক্ষাপটে কিন্তু শিল্পায়ন এবং শিল্পগুলা এমন ভাবে বিস্তার হইতে থাকে যে সেখানে তোমরা হয়তো জানো অনেকে, যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানি বলি আমরা এগুলাকে, বা বহুজাতিক ব্যবসায় সংস্থা। তো এই জাতীয় এই ব্যবসা যখন তারা এক দেশ থেকে আরেক দেশে যখন এই যে ব্যবসা বিস্তার যখন করতে থাকে, তখনই কিন্তু অ্যাকাউন্টিং তার জটিল কিছু গণনা কার্য কিন্তু শুরু করে, এবং যখন উৎপাদনের এই যে মানে প্রাইসিং বা কস্টিং আমরা যেটাকেই বলি না কেন, সেখানে কিন্তু এই যে কস্ট অ্যাকাউন্টিং তখন আসতে থাকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে আসতে থাকে। আস্তে 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 দেখো যে এখন এমন হয়েছে যে ফাইন্যান্স একসময় অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ানো হইতো, ফাইন্যান্স আলাদা হয়ে গেছে, মার্কেটিং আলাদা হয়ে গেছে। তো ম্যানেজারিয়াল ফাইন্যান্স পড়ানো হয়, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পড়ানো হয়। তার মানে এইগুলা এই যে আমাদের যে অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী তোমরা যারা আছো, শুধুমাত্র অ্যাকাউন্টিং ভালো হওয়াই না, অন্যান্য বিষয়বস্তু গুলাও জানাও কিন্তু তোমাদের জন্য জরুরি হয়ে গেছে। যাই এই বিবর্তনের কথা বলতেছিলাম, যে অনেকগুলা দেখা যায় যে এরপরে দেখা যায় যে আস্তে আস্তে দেখবা যে উন্নয়নের যুগ চলতেছে। আমরা যেটাকে আসলে এই উন্নয়নের যুগের মধ্যেই আমরা এখনো অ্যাকাউন্টিং কিন্তু তার র্যাপিড মানে চেঞ্জ যেগুলা বা উন্নয়ন যেগুলা সেই কার্যক্রম কিন্তু এখন অব্যাহত আছে। এটা হলো আমি জাস্ট সামান্য কিছু আলোচনা করলাম, যে বই থেকে যদি তোমরা দেখো তখন ডিটেল জানবা। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসে না যে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ কিংবা অ্যাকাউন্টিং থিওরির ক্রমবিকাশ আলোচনা করো, এরকম না। হয়তো এর ভিতর থেকে 1 মার্কের জন্য একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল যে প্রাগৈতিহাসিক সময়কাল কখন গণনা করা হয়। এই যে তো কোশ্চেন গুলা খুবই কম হয়, কিন্তু তারপরেও তুমি একটু জানবা। আর আমি কেন তোমাদেরকে এটা মানে আলোচনা বা তোমাদেরকে জানার কথা বলতেছি এই জন্য যে দেখো, আমি কি কখনো জানছিলাম যে বিসিএস এর ভাইবা বোর্ডে যে আমাকে এই প্রশ্নটা করবে অ্যাকাউন্টিং এর? ও আমাকে প্রশ্ন করছিল অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্ট না, রিসেন্ট ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টিং এর রিসেন্ট ডেভেলপমেন্ট গুলা মানে তুলে ধরো। তাহলে রিসেন্ট ডেভেলপমেন্ট যদি তোমরা না জানো, অর্থাৎ সর্বশেষ ধাপটাও যদি না জানো, তাহলে তো আসলে আমাদের কিছু অজ্ঞতাই বলা চলে। তো যাই হোক, তোমরা এই বিষয়গুলো জানবা যে অনেক ডেভেলপমেন্ট চলতেছে। এবং আচ্ছা, আমি একটু প্রশ্ন করি তোমাদের, দেখি যে কেউ উত্তর জানো কিনা। ধরো এখন তো মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন আমাদের দেশে তোমরা কেউ একজন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলো। মাইক্রোফোন চালু করে কেউ একজন একটা বহুজাতিক কোম্পানির নাম বলো, বাংলাদেশে আছে বাটা বাদে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ইউনিলিভার, ধন্যবাদ জসিম। এরপর আরেকজন বলো ইউনিলিভার ছাড়া। ব্রিটিশ আমেরিকা। পুরাটা বলো। পরে তো মনে নাই। ব্রিটিশ হ্যাঁ, আমেরিকা। পুরা নাম মনে হইতেছে না স্যার, এরকম একটা কি জানি শুনছিলাম। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড। জি স্যার, ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড মনে হয় স্যার, এই টাইপের কি জানো। প্যাকেটে বিডি আছে। তো এটার নামই হলো ব্রিটিশ আমেরিকান, ওরা হচ্ছে ওই যে গোল্ড লিফ তৈরি করে। আচ্ছা, আরো নাম বলো, আরেকজন বলো, এই দুইটা বাদে আরো নাম বলো, আরো আছে। হ্যান্ড রেজ করো এবং নাম বলো, নাহলে আমি প্রশ্ন করতে থাকি দেখি। স্যার ইউনিলিভার কি স্যার? স্যার আচ্ছা, তোমার উত্তরটা লিভার বাংলাদেশ লিমিটেড।
হ্যাঁ, ইউনিলিভারের নাম বলছো অলরেডি। মৌসুমী, মৌসুমী আক্তার শুনতেছ? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, একটা কোম্পানির নাম বলো, বহুজাতিক কোম্পানির নাম বলো। না পারলে বলবা পারি না। মনে হইতেছে না। হ্যাঁ, মনে নাই? না স্যার। আর কেউ পারো না? হ্যাঁ, দেখো অনেক কোম্পানি আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হ্যাঁ এটাও আচ্ছা। বহুজাতিক কোম্পানি। আচ্ছা, এটা হলো ব্যাংকিং এর, ফাইন্যান্স সেক্টরে। আমাদের শিল্পে বলো, শিল্পে। হ্যাঁ, বাটা সুতো আমি বলতে নিষেধ করছি। রিঙ্কু, রিঙ্কু বললো। রিঙ্কু আসো লাইনে? গ্রুপ। না, গ্রুপের নাম বলতে বলি নাই। রিঙ্কু, রিঙ্কু কি শুনতে পাইতেছে না? নেসলে বাংলাদেশ লিমিটেড, রাইট। সনি কর্পোরেশন। সনি কর্পোরেশন, সনি বাংলাদেশে সরাসরি চালায় না। সনিটা তো হচ্ছে র্যাঙ্ক। এশিয়ান পেইন্ট স্যার। এশিয়ান পেইন্ট, বার্জার ভেরি পেইন্ট। গুড। বার্জার পেইন্ট, রাইট। এরা মাল্টিন্যাশনাল কোম্পানি। এছাড়াও আরো অনেক আছে। তো এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা আমাদের দেশে, এই যে ধরো একটা, আমি যদি এশিয়ান পেইন্টের কথা বলি, আচ্ছা এশিয়ান পেইন্ট আসলে এটা কোন দেশের কোম্পানি? কেউ জানো এশিয়ান পেইন্ট কোন দেশের কোম্পানি? ইন্ডিয়ান। ইন্ডিয়া, একদম রাইট, এটা ইন্ডিয়ান কোম্পানি। এরকম দেখো, এই যে ধরো যে এখন ইন্ডিয়ার আমরা যদি বলি যেগুলা হচ্ছে প্রত্যেকটাই পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা ধরো যদি বাটার কথা যদি বলি, বা এশিয়ান পেইন্ট এখনো আমাদের শেয়ার মার্কেটে আসে নাই, বার্জার পেইন্টটা আছে। ধরো বার্জারের কথা যদি বলি, যেমন ধরো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি। এই জন্য আমি চাচ্ছিলাম যে তোমরা কেউ একজন সিঙ্গারের নামটা বলো। সিঙ্গারের নামটা তোমরা বলো নাই কেউ। হ্যাঁ, সিঙ্গার মাল্টিন্যাশনাল কোম্পানি। তারপরে তোমার এই যে সিমেন্ট আছে, হুন্ডাই। তো হোলসিম, যেটা হোলসিম কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি। এছাড়াও স্যামসাং বাংলাদেশ লিমিটেড, স্যামসাং এর ই করে হচ্ছে ইলেকট্রা অথবা ফেয়ার ইলেকট্রনিক্স, ওরা ই করে। কিন্তু স্যামসাং বাংলাদেশ লিমিটেড নামেও কিন্তু ই আছে। ওরা এই যে ধরো তোমার কাছে যদি মনে হয় যে স্যামসাং একটা কোরিয়ান কোম্পানি, অথবা বাটা যদি কানাডিয়ান কোম্পানি হয়, এরকম আরো অনেক কোম্পানি আছে। এখন এশিয়ান পেইন্টস এর কথা বলি, যে আমাদের দেশে এক অনুযায়ী তোমরা তোমরা কোম্পানি আইন পড়ছো বা পড়তেছো। এখন ধরো ভারতেরটা আমি জানি না, ভারতেরটা এখন কত চলতেছে জানি না। একসময় চলতো 1913 সালে কোম্পানি আইন অনুযায়ী ওরা চলতো। তো এখন কত সালে আইন আছে ওদের যায় না। এখন ধরে নাও যে ওদের যে আইন আর আমাদের যে আইন, এই দুইটা এক না। তাইলে যদি একই কোম্পানির ভিন্ন ভিন্ন ইউনিট যদি থাকে, যে ভিন্ন ভিন্ন দেশে, যে ভারতে একটা ইউনিট আছে আর বাংলাদেশে একটা ইউনিট আছে, সেই ক্ষেত্রে যখন বছর শেষ হবে, কোম্পানিগুলা তাদের ফিনান্সিয়াল রিপোর্ট যখন তৈরি করবে, তখন কিন্তু ভিন্ন ভিন্ন দেশ তাদের আইন অনুযায়ী কিন্তু তৈরি করবে। মৃত্যুঞ্জয় পাল, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, কোনটা আবার বলো? গ্লোবাল? আচ্ছা, গুগল, গুগল মাল্টিন্যাশনাল।
গুগল এখনো আমাদের দেশে কার্যক্রম শুরু করে নাই, ওরা সরকারের অনুমতি নেওয়ার চেষ্টা করতেছে এবং ডোমেইন নেমটা ওদের নামে রেজিস্ট্রেশন ওরা করছে। আর গুগলের নামে আরেকজন সে আগেই ডোমেইন কিনে ফেলছে। তো যাই হোক, আমি যেটা তোমাদের অ্যাকাউন্টিং থেকে যেটা আসলে আলোচনা করতে যাচ্ছি, আর কোনো প্রশ্ন আছে মৃত্যুঞ্জয়? আচ্ছা, নাই। তো তোমাদের এই বিষয়টা জানতে হবে, তাই তো, যে এক একটা দেশের যদি ভিন্ন ভিন্ন আইন থাকে, ভিন্ন ভিন্ন আইনে যদি তারা পরিচালিত হয় এবং তাদের ফিনান্সিয়াল রিপোর্ট যদি প্রস্তুত হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা কোম্পানি তার যে পরিমাণ লাভ হয় তার লাভের অংশ কিন্তু প্যারেন্টস বা মাদার কান্ট্রি, যেটাকে আমরা বলি মাদার কান্ট্রিতে কিন্তু চলে যাবে। একটা লাভের একটা অংশ, ধরো গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে যে লাভটা থাকলো সেই লাভের একটা বিরাট অংশ কিন্তু ওই দেশে চলে যাবে, মাদার কান্ট্রিতে। কথা বুঝছো? আচ্ছা, তো এই যে মুনাফা চলে যাচ্ছে বা অ্যাকাউন্টিং এক এক দেশের এক এক রকম, তো অ্যাকাউন্টিং এর ভিন্ন ভিন্ন দেশের সাথে তাইলে কিভাবে ওই মাদার কোম্পানি কিভাবে তোমার এই যোগসূত্র তৈরি করবে, কিভাবে সেটা বলো তো দেখি কেউ একজন। কে বলবা? স্যার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে পারে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস একটা এস আছে, বহুবচন। তো এখন এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু সরাসরি কিন্তু বাংলাদেশ ফলো করতে বাধ্য না, অথবা মনে করো এশিয়ান পেইন্টের ভারত অনুসরণ করতে বাধ্য না। তাইলে কি করবে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যে সমস্ত স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলা ধরো আন্তর্জাতিক ভাবে। এখন কিন্তু আমি তো প্রথমেই বললাম যে ভিন্ন ভিন্ন দেশের অ্যাকাউন্টিং, এই যে কোম্পানিগুলো পরিচালিত হয় তার কোম্পানি আইন দ্বারা, এক একটা দেশের এক এক আইন, সেই আইন দ্বারা সে পরিচালিত হয়। তাইলে এখানে এই যে তুমি বা তোমরা যে বললা যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আইএস অনুযায়ী সে করবে, এটা কিভাবে করবে? আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় জেনে রাখো যে যখন আন্তর্জাতিক ভাবে কোনো এই রুলস এন্ড রেগুলেশন গুলা যখন করে আইএএস, তো এটাকে আমরা আমাদের এখানে অনেকগুলা অ্যাসোসিয়েশন আছে, যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এফএএসবি। নিশ্চয়ই তোমরা এই শব্দটা শুনছো, না শুনলে এখন শুনে রাখলা, এফএএসবি। এগুলো অ্যাকাউন্টিং এর বই পড়লে একদম শুরুর দিকে দেখবা যে সংজ্ঞাগুলা দেওয়া আছে। তারপর AICPA, তারপর GAAP, হ্যাঁ, এরকম অনেকগুলো অর্গানাইজেশনের কথা আমরা দেখি, যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তারপরে ধরো যে এফএসবি কথা বললাম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, তো AAA লেখে ওটাকে, AAA। এরা যখন এই সব মিলা যখন এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যখন নাকি তোমার এই আইএস গুলা যখন নাকি প্রয়োগ করে, তখন এর মেম্বার দেশ আছে, মেম্বার মানে সদস্য দেশ। এর মধ্যে বাংলাদেশও সদস্য, ভারতও সদস্য, সারা হোল ওয়ার্ল্ডে একই রকম অ্যাকাউন্টিং যাতে প্র্যাকটিস হয় সেই কারণে তারা পৃথিবীর হয়তো 2-4 ছোট ছোট কিছু দেশ বাদে বাকি সবাই কিন্তু এটা মেম্বার। এখান থেকে যখন একটা আইন পাস হয় সেটা তখন ওই দেশের, যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের তোমরা নাম জানো, আমরা বলি BAS, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আইএস থেকে BAS এর যে রূপান্তর, এই কাজটা করে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এরা এই কাজটা করে, কোলাবোরেশন করে। কোলাবোরেট করার পরে তখন গভর্নমেন্টের কাছে এটা অনুমোদন চায় যে সারা দুনিয়াতে এখন সবাই এটা প্র্যাকটিস করতেছে, আমাদেরও তো এটা প্র্যাকটিস করা দরকার। তখন সরকার এটা আইন আকারে অনেক সময় পাস করে দেয় যে ঠিক আছে তোমরা এটা এইভাবে অনুসরণ করবা।